হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আবার এই প্রশ্নটা কিন্তু ভেঙে দুটো পার্টেও আসতে পারে, যে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো বা মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। সেক্ষেত্রে এই নোটসের মধ্যে যেটুকু রায়তওয়ারি বন্দোবস্ত আছে লিখলে হবে, যেটুকু মহলওয়ারি বন্দোবস্ত আছে লিখলে হবে। তাহলে অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতে একই ধরনের ভূমি বন্দোবস্ত চালু করেনি। তারা বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেও দক্ষিণ ভারতে রায়তওয়ারি এবং উত্তর ভারতে মহলওয়ারি বন্দোবস্ত চালু করে। এবারে রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝায় বুঝে নাও। ব্রিটিশ সরকার বুঝতে পারে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ পশ্চিম ভারতের ভূমির প্রকৃতি, কৃষকদের সঙ্গে জমিদারদের সম্পর্ক প্রভৃতি বিষয়গুলির মধ্যে পার্থক্য আছে। তাই লর্ড কর্নওয়ালিস ক্যাপ্টেন রিডকে এ বিষয়ে দায়িত্ব দেন। রিড, মুনরো প্রমুখ অফিসার উপলব্ধি করেন যে এই অঞ্চলে ছোট ছোট জমির মালিক ও জমিদারদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ এবং এই অঞ্চলে প্রয়োজনে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। তাই রিড এই অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত বা রায়তওয়ারি ব্যবস্থা প্রচলন করেন। রায়তওয়ারি ব্যবস্থায় সরকার কৃষকদের সঙ্গে সরাসরি জমির বন্দোবস্ত করেছিলেন। জমি জরিপ করে সরকারি কর্মচারীরা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। সরকার রায়ত মানে কি কৃষকদের সঙ্গে 20 থেকে 30 বছরের মেয়াদের রাজস্ব বন্দোবস্ত ধার্য করেছিল। এই ব্যবস্থায় সরকার ও কৃষকের মাঝখানে কোনো মধ্যস্থভোগী ছিল না। ক্যাপ্টেন রিড 1976 খ্রিস্টাব্দে কি আছে দেখো, বরমহল অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। এরপর টমাস মুনরো ওই ব্যবস্থার কিছুটা পরিবর্তন ঘটায় এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। ফলে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1820 খ্রিস্টাব্দে এই ভূমি ব্যবস্থার প্রচলন ঘটে। রায়তওয়ারি ব্যবস্থায় জমির উৎকর্ষের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা হলেও রাজস্বের হার ছিল অনেক বেশি। তাছাড়া রাজস্বের পরিমাণ সরকার ইচ্ছামতো বৃদ্ধি করতে পারত। প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে রাজস্ব ছাড় দেওয়া হতো না। এর ফলে কৃষক সম্প্রদায়ের স্বার্থহানি ঘটে। এই ব্যবস্থায় কোনো মধ্যস্থভোগী না থাকায় সরকার লাভবান হয়। তবে দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলিতে মোঘল যুগ থেকে প্রচলিত রায়তদের সঙ্গে জমি বন্দোবস্ত নীতিকে বলবৎ রাখা হয়েছিল। তারপরে বলা হচ্ছে দেখো, মহলওয়ারি বন্দোবস্ত। জমিদারি বন্দোবস্তের এক পরিবর্তিত রূপ ছিল মহলওয়ারি বন্দোবস্ত। সরাসরি কৃষক বা জমিদার নয়, একটি গ্রাম ও মহলের সঙ্গে এই বন্দোবস্ত গড়ে ওঠে বলে এর নাম মহলওয়ারি বন্দোবস্ত। গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে এই মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়। কোম্পানির 7ম আইন জারির মাধ্যমে এই ব্যবস্থার প্রচলন ঘটায়। ডক্টর রমেশচন্দ্র দত্তের মতে এই ব্যবস্থায় ধন সঞ্চয় বা মানুষের আর্থিক উন্নয়নের সম্ভব ছিল না। তারপরে কি বলা হচ্ছে দেখো, মহলওয়ারি বন্দোবস্তের শর্ত। এবারে বলা হচ্ছে দেখো, মহলওয়ারি বন্দোবস্তের শর্ত। 1 নম্বর হচ্ছে, জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের ওপরে রাজস্ব নির্ধারণ হয়। গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো। 3 হচ্ছে, গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধান মারফত সরকারের ঘরে জমা করত। 4, জমির উৎপাদিকা শক্তির হার অনুসারে ভূমি রাজস্বের হার নির্ধারিত হতো। 5, রায়ত ও সরকারের মধ্যে কোনো মধ্যস্থভোগী ছিল না। 6, প্রতিটি মহল বা
মৌজার সঙ্গে 20-30 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করা হতো। মহলওয়ারি ব্যবস্থাকে লর্ড বেন্টিংয়ের আমলে আরও ঢেলে সাজানো হয়। বেন্টিং নবম রেগুলেশন জারি করে এই ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করেন এবং নতুন গড়ে ওঠা এই ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব দেন রবার্ট কার্ডিককে। এবার দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখে নাও আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ইয়ং বেঙ্গল সম্পর্কে আলোচনা করো বা ইয়ং বেঙ্গল সম্পর্কে টিকা লেখো, এইভাবেও আসতে পারে। প্রশ্নের অ্যান্সারটা বুঝে নেবে তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। আর একবার নম্বরটা রিপিট করছি, দেখো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম যেটা রাখা হয়েছে 400 টাকা। সেখানে তোমরা 1 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন সাজেশান সহ অ্যান্সার পেয়ে যাবে এবং ছোট প্রশ্নের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের সলিউশনও তোমরা পাবে। দেখো পরের প্রশ্নের উত্তর দেখে নাও। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে 19বিংশ শতাব্দীর উষালগ্নে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এক আন্দোলন গড়ে তোলে যা নব্যবেঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এবার দেখো ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলন। পর্তুগিজ বংশোদ্ভূত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তার নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলন সেই সময়কার সমাজ ব্যবস্থা ও ধর্মীয় নীতিগুলির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। সেই সময় রক্ষণশীল সমাজ ব্যবস্থার কর্তা ব্যক্তিরা ডিরোজিও ও তার অনুগামীদের কার্যকলাপকে মেনে নিতে পারেনি। তাদের তীব্র প্রতিক্রিয়ার জন্য হিন্দু কলেজের অধ্যাপকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ডিরোজিওর ছাত্রমণ্ডলীর মধ্যে সকলেই ছিলেন কি জ্ঞানী, তারপরে লিখবে বা সকলেই ছিলেন অভিজ্ঞ। ছাত্রমণ্ডলীর মধ্যে ছিলেন দেখো রামতনু লাহিড়ী, শিবচন্দ্র দেব, কৃষ্ণকুমার বন্দ্যোপাধ্যায়, রাধানাথ সিকদার, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। এরা সেই সময়কার প্রচলিত অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কার্যাবলী: ডিরোজিওর ছাত্ররা সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে ও বিভিন্ন সভা সমিতির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরতেন। 1829 খ্রিস্টাব্দে তারা পার্থেনন নামে একটি পত্রিকা প্রকাশ করে। এতে স্ত্রী শিক্ষা ও তাদের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে তারা মতবাদ প্রকাশ করেন। তারা তীব্র সমালোচনার মাধ্যমে হিন্দু সমাজের রক্ষণশীলতাকে আক্রমণ করেছিল। নিষিদ্ধ গোমাংসের ভক্ষণ করে তারা ব্রাহ্মণ পুরোহিতদের জানিয়ে বলেন, আমরা গরু খাই গো, গরু খাই। কালীঘাটের মা কালীকে বলতেন গুড মর্নিং। তাদের আচার আচরণে হিন্দু সমাজকে ক্ষিপ্ত করে তোলে। ইয়ং বেঙ্গল দলের সদস্যরা খ্রিস্টানদেরও সমালোচনা করেছিলেন। এছাড়া তারা দাসপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, মূর্তি পূজা সহ বিভিন্ন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ডিরোজিওর মৃত্যুর পরে তার অনুগামী শিষ্যদের অনুপ্রাণিত করার মতো কেউ ছিল না। ডিরোজিওর শিষ্যরা বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ, সভা সমিতি ও প্রতিষ্ঠান স্থাপন করে তাদের কার্যধারা বজায় রেখেছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।